323 জন যারা চাকরি হারিয়েছেন, অনেকেই আমি দেখি তারা দে কিপ মেকিং কমেন্টস যে দাদা বা স্যার আমাদের জন্য কিছু একটা বল। আমি অনেক দিন ওনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চেষ্টা করেছি যে আপনারা বাড়ি ঘরে থেকে আপনাদের কথা বলুন, বললেই বলা যায় না। আই নিড দি এভিডেন্স, তথ্য থাকতে হবে আমার। অ্যান্ড আমার নিজস্ব প্রচেষ্টায়, আপনাদের প্রচেষ্টাই না, আমার নিজস্ব প্রচেষ্টায় আমি কিছু তথ্য এবার পেয়েছি এবং স্টাডি করে এসছি, আপনারা দেননি। ইউ অল 10,323 পিপল, দি লিডার্স, যাদের আমি দেখেছি যেটা থাল নিয়ে রাস্তায় নেমে করে কেঁদে আপনারা আন্দোলন করেছেন, ওয়্যার আর দোজ লিডার্স? আপনারা কখনো সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করছেন, কখনো বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন? আপনারা আসলে কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, কেন করছেন? ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড টেল মি। কারণ আমারও সেই তথ্য আমার কাছে ছিল না, বাট আই গট সাম ইনফরমেশন। আমি যতটুকু স্টাডি করেছি, অ্যারাউন্ড 62 পিটিশনার্স, তারা 2010 সালে এই 10,323 জন কর্মচারীদের বিরুদ্ধে কেস করেছে যে হাউ গভর্নমেন্ট এই পলিসি বা সিলেকশন, রং পলিসি এবং রং সিলেকশন মেথড দিয়ে এই 10,323 জনদের চাকরি দিয়েছে। অ্যান্ড সো মেনি ডকুমেন্টস আর হিয়ার ইন দিস ফাইল। এবং যখন শুনানি হয় কোর্টের মধ্যে, আর অনেকেই দিয়েছে। আই ক্যান রিমেম্বার ওয়ান জেন্টলম্যান হু হ্যাজ ফাইল দি কেস, যার নাম তন্ময়নাথ, WPC কেস নাম্বার 51, এবং 2014 সালে এই লোকটা সহ আরও অনেকেই 10,323 জনদের বিরুদ্ধে কেস করেছে। করার পর চমৎকারভাবে ওই রায়ে একটা কথা বলেছে, আই মাস্ট টেল দি প্রেস। ওইখানে কোর্ট ভেরি ক্লিয়ারলি তার ভার্ডিক্টে বলেছে, 127 প্যারাতে বলেছে যে সিন্স উই হ্যাভ সেট অ্যাসাইড দি রিভাইজড এমপ্লয়মেন্ট পলিসি which applies to a large category of posts and not merely to teachers, we would like to make it clear that our judgment shall be prospective in nature and shall not affect the appointments already made. কোর্ট বলেছে, কিন্তু রাজ্য সরকারকে কোর্ট বলেছে, এবং কি বলেছে? বলেছে যে যদি আমরা পলিসি এবং সিলেকশন প্রসেসটাকে বাতিল করি, ইফ দি কোর্ট গিভস রাইট যে এই পলিসিটা, যেটা 2003 সাল থেকে যে চাকরিটা নেওয়ার জন্য পলিসিটা করেছে, এই পলিসিটা বাদ দিয়ে দিলে লার্জ সেকশন অফ এমপ্লয়িজ, আমার হিসেবে মোটামুটি প্রায় 55,000 সরকারি চাকরি চলে যাবে। এটা কোর্টও আজ করতে পেরেছে। তখন কোর্ট বলেছে যে লার্জ সংখ্যক, লার্জ ক্যাটেগরি অফ পোস্ট, মিয়ারলি নট টিচার্স, শুধু টিচার না, এখানে কেরানি বা বিভিন্ন অন্যান্য পোস্ট, এই পোস্টগুলো কিন্তু এফেক্ট হবে। তখন বলেছে যে যা হবার হয়ে গেছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এদের বাদ দিয়ে দাও, বাট ইন ফিউচার government should not do. I think if I read correctly, this is what is the matter. এবং একটা বিষয় আমি দেখেছি, 57 পিপল, পরবর্তী সময় আরও একজন কেস করেছে, তার মানে 58 আফটার 2014, only 9 people have challenged the policy. পিটিশনারদের মধ্যে 9 জন শুধু পলিসির বিরুদ্ধে বলেছে,
এবং বাকি হাউ মেনি পিপল 51 57 প্লাস 1 58 বাকি 49 পিপল দে হ্যাভ চ্যালেঞ্জ এগেইনস্ট দি সিলেকশন। কিন্তু সিলেকশনের ব্যাপারটা কোর্ট কিন্তু তার বার্ডিকে এটাকে বাদ দিয়েই দিয়েছে। উই হ্যাভ সেট অ্যাসাইড, বাদই দিয়ে দিয়েছে। পলিসিটা আমার বক্তব্য হলো সরকার 10,323 জনকে চাকরিতে কেন নেয়নি এই অর্ডারের পরে? তার মানে সরকার বলছে যে পলিসিটা রং। এই তো পলিসিটা রং বলেই তো চাকরিটা খেয়েছে। যদি এটা হয়, মাই কোয়েশ্চেন ইজ, তাহলে বাকিদের চাকরি গেল না কেন? ওয়াই অনলি দিস 10,323? কারণ এই পলিসিটা যখন করেছে 2003 সালে, তারপরে যতগুলো চাকরি নিয়েছে 55,000 পিপলের চাকরি যাওয়ার কথা ছিল। অ্যান্ড সারপ্রাইজিংলি ওই 57 জন যারা কেস করেছে তাদের মধ্যেও 40 জন তারা চাকরি পেয়ে গেছে একই পলিসিতে। মাই ডিয়ার জার্নালিস্ট এবং রিপোর্টার্স ফ্রেন্ডস, আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই কথা বলছি যে পলিসিটাকে রং মেনে 10,323 জনের চাকরিটা বাতিল করে দিয়েছে সরকার, সেই পলিসিকে যারা চ্যালেঞ্জ করেছে ওরাও একই পলিসিতে চাকরি পেয়েছে। যার বিরুদ্ধে আমজাদ হুসেইন বলে একটা লোক যখন 2012 সালে সায়েন্স গ্র্যাজুয়েট টিচার নেওয়া হয়, সে চ্যালেঞ্জ করেছে কোর্টে যে আমি কেন চাকরিটা পেলাম না। এবং সেইখানে আমজাদ আলীর সেই রায়েও বলেছে যে পলিসিটা যা হবার হয়ে গেছে এটাকে বাদ দাও। মাই কোয়েশ্চেন ইজ, সায়েন্স গ্র্যাজুয়েট টিচার একই পলিসিতে যারা চাকরি পেয়েছে, যদি তাদের চাকরি বহাল থাকে, 10,323 জনের চাকরি কেন বহাল থাকবে না? দিস ইজ ওয়ান কোয়েশ্চেন। সেকেন্ড থিং হচ্ছে 10,323 জন পরিবারদের বেহাল যখন অবস্থা, তাদের মধ্যে থেকেই প্রদীপ দেববর্মা, ময়নাল হুসেন, কানাইলাল দাস এরা স্টেটের বিরুদ্ধে কেস করেছে এবং কেস নাম্বার হচ্ছে WPC নাম্বার 334 অফ 2021। মানে এদেরকে চাকরিতে কেন নেওয়া হলো না? হোয়াই অন্যরা চাকরি করছে, আমরা কেন চাকরিতে জয়েন করব না? এই রায়েও প্যারাগ্রাফ 30-তে কোর্ট বলেছে, দিস রায় কেম আউট অন 31st March 2020. According to this court, the memorandum dated, মানে কোন মেমোরেন্ডামটা? যে মেমোরেন্ডামটা একটা মেমোরেন্ডাম দিয়ে 10,323 জনের চাকরি শেষ করে দিয়েছে সরকার, ওই মেমোরেন্ডাম সম্পর্কে কোর্ট বলছে which have been issued by the respondents থেকে সরকার, is not a speaking order and it is an omnibus communication is set aside. অমনিবাস কমিউনিকেশন কথার অর্থ কি? এটা বেআইনি, এটা সচরাচর, এটা দিয়েই হয় না, এটা যুক্তিবিহীন। এবং দেশের আর্টিকেল 311, আমাদের দেশেরও তো সংবিধান আছে, সংবিধানের 311 ধারায়, প্লিজ রেফার দিস, ইট ইজ ভেরি ক্লিয়ার, কোনো সরকারি কর্মচারী বা কর্মচারীদের একটা মেমোরেন্ডাম দিয়ে তাদের চাকরি খারিজ করা যায় না। ইটস ভেরি ক্লিয়ার অ্যান্ড ইট ইজ মেনশনড ইন 311 আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইট ইজ নট অ্যালাউড, কমন মেমো ইজ নট অ্যালাউড। আপনি একটা মেমো দিয়ে সমস্ত লোকের চাকরি খাবে, এটা সম্ভব না। দেন ইউ কাম, কোর্ট বলেছে, প্রদীপ দেববর্মাদের সেই রায়ে বলেছে, respondents to pass a reasoned and specific order in the subject matter relating to the petition. অর্থাৎ আপনি যে একটা মেমো দিয়ে চাকরি বাতিল করে দিয়েছে, হয় আপনি নতুন
মেমো দিয়ে তাদের চাকরি বাতিল করে। আজও কিন্তু সরকার নতুন মেমো ইস্যু করেনি। তার মানে এদের চাকরি তো আছেই। বাচ্চাদের উপর লাঠি চালানো হলো, লাঠি চার্জ করা হলো, টিয়ার গ্যাস চালানো হলো। ইউ ফিল রাজ্যের মানুষ বোকা, রাজ্যের মানুষ দেখছে না এগুলো? 10,323 জনকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, গ্র্যাজুয়েট টিচারদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, মানে গ্র্যাজুয়েট টিচার বলতে এসটিজিটির কথা বলছি। রাজ্যের কোনো গণতন্ত্রপ্রেমী মানুষদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, পুলিশ কেস দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিমুখ করার চেষ্টা হচ্ছে। এই বিষয়গুলো কি রাজ্যের মানুষ জানে না? রাজ্যের মানুষ জানে। এবং এই রোমান স্ক্রিপ্টকে নিয়ে যারা আন্দোলন করছে তাদের কোনো আন্দোলনের প্রয়োজন ছিল না। অ্যান্ড দিস মুভমেন্ট ইজ হ্যাপনিং বিকজ অফ ইনডিসিসিভ ক্যারেক্টার অফ দি চিফ মিনিস্টার অফ দি স্টেট। উনি ডিসিশন নিতে পারছেন না। হা হা হু করে একটা প্রশাসন চালানো যায় না। আই এম টেলিং, হা হা হু করে একটা নাটক করা যায়, অভিনয় করা যায়, একটা অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু প্রশাসন হা হা হু করে প্রশাসন চালানো যায় না। প্রশাসনিক ডিসিশনটা হবে এই সিদ্ধান্ত আমি নেব কিনা, শুড আই টেক দিস ডিসিশন, ইয়েস অর নো। প্রশাসনটা অনেকটা অঙ্কের মতো, হয় আমি আমার এই ডিসিশনকে ইমপ্লিমেন্ট করব, না হয় আমি এটাকে করব না। টাইম হ্যাজ কাম, অনারেবল সিএম অফ দি স্টেট should take concrete decision in the favor of Roman script, না হয় ত্রিপুরাতে আরো বড়সড় আন্দোলন হবে। আপনি পারবেন পুলিশ লেলিয়ে টিয়ার গ্যাস দিয়ে আপনি মানুষের কণ্ঠ রুট করতে পারবেন? আই ডোন্ট থিঙ্ক। এটা ভারতবর্ষের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে কোনো শাসক পুলিশ লেলিয়ে কিন্তু গণতন্ত্রের আওয়াজকে থামাতে পারেনি। অ্যান্ড হি অলসো উইল নট বি এবল টু ডু। তা আমাদের পরিষ্কার বক্তব্য যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু সুশিক্ষিত মানুষ এবং হি বিলংস টু আ ভেরি গুড ফ্যামিলি, ওনার মতো লোক, হি শুড টেক ফাস্টার ডিসিশনটা নিয়ে রাজ্যের মানুষের কাছে উনি হিরো হয়ে যেতে পারেন। আমি বলেছি সেই দিন, হি ক্যান বিকাম হিরো। লক্ষ লক্ষ মানুষ যারা ককবরক ভাষায় কথা বললেন, দে উইল অ্যাপ্রিসিয়েট হিজ ডিসিশন। যারা ককবরক শিখবে না, যারা ককবরক বলবে না, তাদের পরামর্শ নিয়ে রোমান স্ক্রিপ্টকে বাদ দিয়ে দেবনাগরীতে, কে বলেছে একদিন আমি শুনেছি যে দেবনাগরীতে কেন ডিমান্ডটা হচ্ছে, বলছে যে ভগবানের নাকি এটা ল্যাঙ্গুয়েজ, মানে দেব দেবীদের ল্যাঙ্গুয়েজ। আরে এটা মারাত্মক ব্যাপার যে দেব দেবীদের ল্যাঙ্গুয়েজকে যদি বাড়াবা দিতে হয়, ইটস ফাইন। তাহলে চলুন না, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমার একটা দাবি থাকবে যে এই দেশে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, 8 শিডিউলের যত ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত কিছু বাদ দিয়ে ইভেন বাংলাটাও বাদ দিতে হবে। আমরা একদম শিশুদের থেকে শুরু করে দেশের সমস্ত নাগরিক আমরা সংস্কৃতে পড়াশোনা করব। কিন্তু আপনি ককবরককে আঘাত দিতে গিয়েই কেন সংস্কৃতটা আনবেন? এটা হবে? এটা মানবে কেউ? আজকে যদি বাংলা ভাষা এবং বাংলা স্ক্রিপ্টকে বাদ দিয়ে দেশের সংস্কৃত শিখতে হবে, এই আদেশ যদি চাপিয়ে দেওয়া হয়, এই দেশের কোটি কোটি বাঙালিরা মেনে নেবে না। আই নো ফর শিওর কেউ মেনে নেবে না। মালায়ালাম ভাষা থেকে বাদ দিয়ে দেবতার ল্যাঙ্গুয়েজ, দেবীদের ল্যাঙ্গুয়েজ বলে সংস্কৃতে যদি মালয়ালিদের বলে যে কেরালায় সমস্ত লোক সংস্কৃতে পড়াশোনা করতে হবে, করবে কেউ? আই ডোন্ট থিঙ্ক। তো এই সমস্ত বাজে যুক্তি দিয়ে ককবরককে আঘাত করলে পর ককবরকবাসীরা কিন্তু তাতে আঘাত প্রাপ্ত হবে, এবং আঘাত হলে যেটা হয় রাজনৈতিক প্রতিক্রিয়া হয়, ইউ উইল গেট দি রিজাল্ট।
আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী সুশিক্ষিত মানুষ, কেন যারা ককবরক শিখবেন না, যারা ককবরক নিয়ে যাদের মাথা ব্যথা নেই, তাদের পরামর্শ নিয়ে উনি এইভাবে ককবরককে অবজ্ঞা করছে? হি শুড টেক ডিসিশন ইন ফেভার অফ রোমান স্ক্রিপ্ট। এখন আমি 10,323 জন যারা চাকরি হারিয়েছেন, অনেকেই আমি দেখি তারা দে কিপ মেকিং কমেন্টস যে দাদা বা স্যার আমাদের জন্য কিছু একটা বল। আমি অনেক দিন ওনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চেষ্টা করেছি যে আপনারা বাড়ি ঘরে থেকে আপনাদের কথা বলুন, বললেই বলা যায় না। আই নিড দি এভিডেন্স, তথ্য থাকতে হবে আমার। আমার নিজস্ব প্রচেষ্টায়, আপনাদের প্রচেষ্টাই না, আমার নিজস্ব প্রচেষ্টায় আমি কিছু তথ্য এবার পেয়েছি এবং স্টাডি করে এসেছি, আপনারা দেননি। You all 10,323 people, leaders, যাদের আমি দেখেছি যেটা থাল নিয়ে রাস্তায় নেমে করে কেঁদে আপনারা আন্দোলন করেছেন। Where are those leaders? আপনারা কখনো সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করছেন, কখনো বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনারা আসলে কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, কেন করছেন? ব্রাদার এন্ড সিস্টার্স, ইউ হ্যাভ টু কাম এন্ড টেল মি। কারণ আমারও সেই কথা আমার কাছে ছিল, বাট আই গট সাম ইনফরমেশন। আমি যতটুকু স্টাডি করেছি, এবং 62 পিটিশনার্স তারা 2010 সালে এই 10,300 জন কর্মচারীর বিরুদ্ধে কেস করেছে যে হাউ গভর্নমেন্ট এই পলিসি বা সিলেকশন, রং পলিসি এবং রং সিলেকশন মেথড দিয়ে 10,300 জনদের, যেটা রাজ্যের যুবক যুবতীদের জন্য ক্ষতি হচ্ছে। আই ওয়ান্ট টু টেল যে আগে যখন সরকার বিভিন্ন দপ্তরে চাকরি নিত, ওয়ান রিকোয়ারমেন্ট ওয়াজ যে এই লোকটা যে চাকরির জন্য যে লোকটা অ্যাপ্লাই করছে, ইজ দিস ম্যান অর এই ছেলে বা মেয়ে সে ত্রিপুরার কিনা। আমাদের এখানে কি হয়, পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরাই, তো মানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, পিআরটিসি, এটা দরকার। ইদানিংকালে আমরা দেখেছি টিপিএসসিতে বা বিভিন্ন বেসরকারি সংস্থায়ও যেগুলো চাকরি হচ্ছে, এখানে পিআরটিসির কোনো ব্যাপার নেই। মানে বিহার থেকে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে যে কেউ আঙ্গু পাঙ্গু চাঙ্গু এরা চাকরি করতে পারে। এবং আই টেল ইউ, রাজ্যের মানুষকে জানা উচিত, সরকারকে বলছি যে হরিয়ানা রাজ্যে বেসরকারি সংস্থায় চাকরি করতে গেলেও সেইখানকার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যাদের আছে তাদেরকেই সেখানে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়। আর আমার রাজ্যে বেকার প্রায় 8 লক্ষের মতো বেকার, এই বেকারকে বাদ দিয়ে বিভিন্ন সংস্থায়, বেসরকারি সংস্থায় পিআরটিসির কোনো ব্যাপার নেই। আমরা দেখছি আজও গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি থেকে ছেলেরা মেয়েরা ভর্তি। আগরতলা শহরের মধ্যে ইউ জাস্ট সি ফ্রম মহারাষ্ট্র, দিল্লি, এবং গুজরাট থেকে লোকেরা এসে চাকরি করছে। তো আমাদের ছেলেদের কি অবস্থা হবে? এবং সরকারি চাকরি, ফরগেট অ্যাবাউট বেসরকারি সংস্থায়, বিজেপি সরকার 2018 সালে আসার পর ইভেন সরকারি সংস্থায় মহারাষ্ট্রের একটা ছেলে সে টিসিএস পরীক্ষা দিয়েছে এখানে। আই ওয়াজ শক, কি করে মহারাষ্ট্রের ছেলে টিসিএস ক্যাডারে চাকরি করবে? মেনেই নিলাম একটা টিচারের চাকরিতে বিহারের একটা লোক এখানে চাকরি পাবে ত্রিপুরায়, আর গোপালনগরে যদি তার পোস্টিং হয়, ককবরকু জানবে না, বাংলাও জানবে না, সে সেখানে কি করে ক্লাসটা করবে এই বিহারি ছেলে? মহারাষ্ট্রের একটা
আমচি মুম্বাই বা আমি মারাঠি মানু, হ্যাঁ, এই লোকগুলো, এই মারাঠিরা ত্রিপুরায় যদি সরকারি চাকরিও পায়, শিক্ষকতার চাকরিও যদি পায়, সে কী করে প্রত্যন্ত, ইভেন আগরতলা শহরে সে কী করে ক্লাস করবে? এই শিক্ষককে নিজের শিখতে হবে আগে। এই ঘটনাগুলো চলছে। অ্যান্ড আই টেল ইউ, গভর্নমেন্টকে বলছি এটা বন্ধ করুন, ইউ স্টপ ইট। আমাদের এইখানে 8 লক্ষের মতো যারা বেকার যুবক যুবতীরা, তাদেরকে এই সুযোগ করিয়ে দিতে হবে। আর এটা এখানে দেখেছি যে বিদ্যাজ্যোতি মিশন, অনেক সময়ই বিদ্যাজ্যোতি মিশন 2021 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এটা উদ্বোধন হয়েছে। ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, মোদীজি সেই অনুষ্ঠানে বলেছিলেন, মানে খুশির আবহে উনি বলেছেন 100টা স্কুল বিদ্যাজ্যোতির আওতায় আসবে। উনি বলেছিলেন তখন যে শিক্ষা খাতে যাই বাজেটটা হয়েছে আরও 500 কোটি টাকা আমি বিদ্যাজ্যোতি স্কুলগুলিকে দেব, 500 crores 100টা স্কুলের জন্য। পরবর্তী সময় আরও 25+25 অর্থাৎ 50টা স্কুলকেও বিদ্যাজ্যোতি করা হলো। তাহলে এখন টোটাল কয়টা বিদ্যাজ্যোতি স্কুল আছে? 150টা। 100টার জন্য যদি 500 crore দেওয়া হয়, তার মানে আরও 50টার জন্য 250 কোটি টাকা দিয়েছে, 750 কোটি টাকা। আপনারা বলুন, রাজ্যের মানুষ যারা আমার ফেসবুক লাইভ দেখছেন, এই সাংবাদিক সম্মেলনটা দেখছেন, আপনারা সবাই বলুন, এই 150টা স্কুলে এমন কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে যেখানে 750 কোটি টাকা খরচ হয়েছে? দিস ইজ মাই প্রশ্ন। তা আপনারও প্রশ্ন তুলুন। উল্টো যারা বিদ্যাজ্যোতি মিশন স্কুলে পড়বে, এদের নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত 1000 টাকা করে পয়সা দিয়ে অ্যাডমিশন নিতে হচ্ছে। শত শত ছাত্রছাত্রী, মানে লক্ষ লক্ষ টাকা সরকার কিন্তু আবার হাতিয়ে নিচ্ছে। নো ইনফ্রাস্ট্রাকচার। সরকার কি চ্যালেঞ্জ করবে? সরকার যদি বলে ইনফ্রাস্ট্রাকচার করেছে, আমি কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে বলছি না, আমি সরকারকে বলছি। সরকার আমার এই প্রেস মিটের পর আই এজ এ লিডার অফ অপোজিশন এই সাংবাদিক সম্মেলনটা করছি। আপনারা রাজ্যের মানুষকে জবাব দিন, আমাকে না। আমি অনিমেষ দেববর্মা, আমি কিছুই না, আমাকে জবাব দিতে হবে না। এটা আমি রাজনীতি করছি না, এটা মানুষের স্বার্থ নিয়ে কথা বলছি। আপনারা রাজ্যের মানুষকে জবাব দিন, এটা আমার প্রশ্ন। এরা টাকা নিচ্ছে। বিদ্যাজ্যোতি মানে কি? আবার ইংলিশ মিডিয়াম নার্সারিতে পড়ানোর জন্য আপনারা শুনেছেন যে ইংলিশ জানা এমন শিক্ষক নিয়োগ হয়েছে নাকি? মানে গাড়ি একটাই, ওই পুরনো গাড়ি এস মডেল, হ্যাঁ, এই গাড়িটাকে রং টং দিয়ে ফুলের মালা দিয়ে বলছে এটা কম্পিউটারাইজড একটা ট্রাক। আসলে এখানে কম্পিউটারের কোনো কম্পু নেই সেখানে। তো এটা কেন হবে? এবং নার্সারিতে শিশুদের, বাচ্চাদের জীবন শেষ করে দেবে। ইংরেজি মিডিয়াম বলছে, আর ওইখানে বাংলা মিডিয়াম ককবরক থেকে, যেখানে ককবরক ভাষাভাষী, সেখানে এটা কাংলিশ হয়ে যাচ্ছে, মানে ককবরকই শেখাচ্ছে। আর যেখানে মানে বাংলা থেকে এটা বাংরাজি হবে এখন, মানে বাংলা ইংরাজি শেখানো হচ্ছে। বাংরাজি কাংরাজি দিয়ে বিদ্যাজ্যোতি মিশন, এটা এরা বলছে এটা বিশ্ব নাকি ফলো করছে, সারা বিশ্ব, সারা দেশ ফলো করছে না, সারা বিশ্ব ফলো করছে। আরে আমি তো আকাশ থেকে ভেঙে পড়লাম যে কি করে এই 750 কোটি টাকা, এটা আমার ধারণার হিসাব। 500 কোটি কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, তো আরও 50টার জন্য 250 কোটি টাকা, এটা আমার ধারণার কথা বলছে। নো ইনফ্রাস্ট্রাকচার। তারপরে বলছে সারা বিশ্ব নাকি এটাকে ফলো করবে। আচ্ছা, আর এটা হলো সম্ভবত বিধানসভা অধিবেশন করবে। এই যে সার্বিক বিষয়গুলো আপনি তুলে ধরলেন, সেই বিষয়গুলো ওখানে সমস্ত প্রশ্ন আমি না, আমাদের অনেক বিধায়িকারাও প্রশ্ন তুলেছেন, প্রশ্ন পাঠিয়েছেন।
আমরা 10,323 জন, STGT ইস্যু, আউটসোর্সিংয়ে রাজ্যের ছেলেরা মেয়েরা প্রাধান্য পাচ্ছে না, সরকারি চাকরিতে PRTC কেন সেটার উল্লেখ নেই, এই বিষয়গুলো কিন্তু আমরা ধরব। একটা প্রশ্ন ছিল তো আউটসোর্সিং করছে, এখানেও কোনো রোস্টার মানা হচ্ছে না, দেদার যাকে আনছেন, দাড়িওয়ালা দাড়ি নেই, হাফ মুছ নেই, জায়গা আনো, বাইরের থেকে আনো, এখানেও রাজ্যের PRTCর ST/SC এইগুলো দরকার নেই, ব্রিং, মানে রাজ্যের মানুষের কোনো ব্যাপার নেই, কন্ট্রাক্টারি ঠিকাদারের কাজ সব বাইরের থেকে আসছে এই রাজ্যের। তাহলে কি হচ্ছে, রাজ্যের টাকা বাইরে নিয়ে যাচ্ছে। আগে আমাদের এখানে বিনয়বাবু যখন কন্ট্রাক্টর ছিলেন, কথার কথা, বিনয়বাবু বলে কেউ আমি চিনি না, অমলবাবু যখন কন্ট্রাক্টর ছিলেন, অন্তত উনি সেই আয়ের টাকাটা গুলবাজার, লেক চমুনি এই এলাকাতে খরচ করতেন। আমাদের এখানে স্মার্ট বাজারে যাবেন, হরিগঙ্গা বসাক রোডের অনেক কাপড়ের দোকানে, কালীমাতা স্টোর্স থেকে উনি কিনবেন। কিন্তু এই গুজরাটি লোক দিল্লি থেকে আসছে কন্ট্রাক্টর, টাকা নিয়ে গিয়ে সে দিল্লিতে কিনবে, গুজরাটে কিনবে। তা আমার রাজ্যের টাকা এখানে সার্কুলেট করার সেই সিস্টেমটাও চলে। মানুষ যে বলছে যে মানুষের কাছে টাকা নাই, টাকা নেই, টাকা আসবে কোথা থেকে? টাকা চলে গেছে, টাকা এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা করে দিয়েছে এটা সরকার। প্লিজ আনসার দিস। লাস্টে একটা কথা বলবো, ADC ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, সারা দেশের মধ্যে সমস্ত জায়গায় বাই ইলেকশন হচ্ছে, রাজ্যের মধ্যে নির্বাচন হচ্ছে, কিন্তু ভিলেজ কমিটির নির্বাচন করছে কেন করছে? আমি প্রশ্ন দিচ্ছি, তিনবার প্রশ্ন দিয়েছি আমি, ভিলেজ কমিটি সমস্ত প্রশ্ন খারিজ করে দিচ্ছে কেন? স্পিকারের পাওয়ার আছে, ওনার ক্ষমতার বলে বলছে রুলস 41-এর অমক ধারায় এটাকে ক্যান্সেল করা হবে। কত নাম্বার সাব ধারা? বলছে 12তে কি লেখা আছে? স্পিকার যদি চায় এই কোয়েশ্চেনটা উনি ডিসঅ্যালাউ করতে পারে। তো এই ভিলেজ কমিটির নির্বাচনে কি, আমি ক্যামেরার সামনে বলছি, সাংবাদিক সম্মেলনে বলছি যে তীব্রামতা সমস্ত সিটি জিতবে? এটা কি সম্ভব যে 587টা ভিলেজ কমিটির মধ্যে তীব্রামতা কি 587টার মধ্যেই জয়লাভ করবে? আমিও নিমেষ দেববর্মা তীব্রামতার একজন কর্মী হিসেবে আমি বলছি, বিরোধী দলনেতা হিসেবে বলছি, লিখে রাখুন 587-র মধ্যে 587টা তীব্রামতা কখনোই জিতবে না, এটাই বাস্তব সত্য। বিজেপিও জিতবে না। তাহলে কেন নির্বাচনটা করছে না? বিজেপি মনে করছে যে আমার বিজেপি যেন বেশি সিট বা বেশি দখল করতে পারে, সেই সময়টাতে গিয়ে করব। আরে আমি সরকার বাহাদুরদের কাছে বলছি, এই সময় আস্তে আস্তে এই সরকারটা যদি চলে যায়, তখন তো যেখানটায় আপনারা জিতবেন এটাতেও চলে যাবে। এটা দিয়ে নির্বাচন হয় না, নির্বাচন হয় মানুষের স্বার্থে। ভিলেজ কমিটিতে নির্বাচন হচ্ছে না বলে সেখানে সেন্ট্রাল গ্রান্টের টাকা আসছে না, ইলেকটেড বডিকে টাকা দেওয়া হয়, নন ইলেকটেড বডিকে টাকা দেওয়া হয় না। সরকারকে জবাব চাইছি, জবাব দিন। আমাকে দিতে হবে না, রাজ্যের মানুষকে আপনারা জবাব দিন, বলবেন যে কেন আপনারা ভিলেজ কমিটির নির্বাচন করছেন না। ডোন্ট টেল মি, আমার এই প্রেস মিটকে জবাব দিতে হবে, রাজ্যের মানুষকে জবাব দিন। আপনাদের কাছে এটা আমার জানার ইচ্ছা। আমি বিরোধী দলনেতা, আমি প্রশ্ন করছি ভিলেজ কমিটির নির্বাচন কবে হবে? বলছে না, এটা খারিজ 3বার। এইবার আমি আরেকটা প্রশ্ন দিয়েছি গত পরশুদিন, কি লিখেছি? এখন আমি লিখেছি, কারণ যেহেতু ইলেকশন দপ্তরে এটা জিজ্ঞেস করা যায় না, একটা বডি নাকি বলছে যে স্টেট ইলেকশন কমিশন, এটা কোনো সংস্থা না, এটা সরকারের বক্তব্য, এটা টেম্পোরারি, এটা যখন ইলেকশনটা হয় গঠন করে, ইলেকশন শেষ, এদের কাজ শেষ। রাজ্যের যে ইলেকশন দপ্তরটা, এটা শুধু পার্লামেন্ট ইলেকশন এবং বিধানসভা ইলেকশনটা দেখবে, অন্য ইলেকশন ক্ষেত্রে এইগুলো রাজ্যের ইলেকশন কমিশন দেখবে, যেটা টেম্পোরারি ইন নেচার। ভালো কথা। এইবার আমি প্রশ্নটাকে ঘুরিয়ে এইবার দিলাম, কি দিয়েছি জানেন? প্রশ্নটি লিখেছি যে শশাতীর্থ জেলা পরিষদ এলাকায়
এডিসি ভিলেজ কমিটির নির্বাচন কবে নাগাদ হবে উপজাতি কল্যাণ দপ্তরের জানা আছে কিনা? যেহেতু আমার প্রশ্নটাকে বারবার খাই, নাও আই এম গোয়িং টু আস্ক ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যে ট্রাইবাল, আপনি তো জানবেন, আপনি তো ট্রাইবালের ওয়েলফেয়ার সম্পর্কে দেখছেন, আমি এইবার প্রশ্নটা দিই, নাও আই এম ওয়েটিং। আর এটাও যদি গ্রাহ্য না হয়, দেন দি ফ্লোর অফ দি হাউস শুড বি রেডি ফর আর কোয়েশ্চেন। আমরা এখানে তুলব কি? অদ্ভুত ব্যাপার, আই এম সারপ্রাইজ, আই এম টেলিং ইউ। আমি ভাবছি যে পরিষদীয় দলনেতা সম্মানীয় শ্রী রতনলাল মহোদয়, ওনার কাছে যাব, জিজ্ঞেস করব, কারণ উনি একমাত্র জীবন্ত পণ্ডিত ব্যক্তি আছেন এই বিষয়ে, এটা আমাদের গর্ব। উনি জানবেন কেন এইগুলো হচ্ছে, এগুলো অবাক, মানে আই ক্যানট আস্ক। বাকি সব কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করতে পারি, ভিলেজ কমিটি না এটাকে জিজ্ঞেস করতে দেব? আরে রাজ্যের 14-15 লক্ষ মানুষ, ওয়ানসা তিপ্রাসা সবাই এডিসি এলাকার। বনবাজার কারা? বাঙালি, এটা তিপ্রা। আসানবাড়ি কারা? ওয়ানসা। করঙ্গি ছড়াই কারা? আরে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা এইসব এলাকা যান। কাঞ্চনপুর মহকুমায় অনেকগুলো এডিসি ভিলেজ কমিটি কন্ট্রোল বাই, ফুললি বাই আর জেনারেল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কেন আপনি করতে দেবেন না? ওরা বুঝছে না? সবাই বুঝছে। সো আমার এই সাংবাদিক সম্মেলনে আমি সরকারকে প্রশ্ন করছি, এবং এই প্রশ্নের জবাব আপনারা রাজ্যবাসীর কাছে দেবেন, কেন আপনারা ভিলেজ কমিটি নির্বাচন করছেন না। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। এবং এই কয়টা কথাই আমার সাংবাদিক সম্মেলনে আমি বললাম, আপনারা রাজ্যের মানুষের সাথে এটাকে কাভার করবেন, এটা আমার বিশ্বাস আছে। থ্যাংক ইউ সো মাচ। রাজ্যের সরকার কি জানে যে বিশেষভাবে প্রত্যন্ত এলাকায় একটা টিচার দিয়ে অনেক স্কুল আছে, অনলি সিঙ্গেল টিচার? তারপরেও এই সিঙ্গেল টিচারকে রাজনীতির জন্য ট্রান্সফার করা যায় কিনা তারও চেষ্টা চলছে। তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে? আই উড রিকোয়েস্ট অনারেবল গভর্নমেন্ট, মাননীয় সরকারকে, আমি কোনো মন্ত্রীকে বলছি না, মাননীয় সরকার রাজ্যের জনগণকে যেন জবাব দেন যে হোয়াই দিস ইজ হ্যাপনিং। আরেকটা জিনিস আমি বলছি, রিঅ্যাপয়েন্টমেন্ট, বেদম রিঅ্যাপয়েন্টমেন্ট চলছে, যা তা লালু সালু যা মানে যা আছে তা, মানে কেন রিঅ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমি জানি না। আমার জানা আছে এই রাজ্যের টিসিএস গ্রেডে যারা বর্তমানে চাকরি করছে, এসএসজি গ্রেডে, মোস্ট অফ দেম হাইলি কোয়ালিফাইড, কনভেন্ট এডুকেটেড, এসএসজি গ্রেডে রাজ্যের টিসিএসরা আছে, তাদের কিন্তু আইএস করা হচ্ছে না। রাজ্যের মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বললে একা ব্যক্তি হয়ে যাবেন, মাননীয় সরকার খবর নিয়ে দেখুন, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং সাউথ ইন্ডিয়াতে 8 বছরের পরেই তাদের রাজ্যের কাদার সার্ভিসে যারা চাকরি পেয়েছে, মহারাষ্ট্র সিভিল সার্ভিস বা হরিয়ানা সিভিল সার্ভিসে যা চাকরি পেয়েছে, 8 বছর বাদেই তারা আইএস অফিসার হয়ে যাচ্ছে। আর আমাদের রাজ্যে আমাদের টিসিএসদের কবে বুড়া হবে, মানে বুড়া হওয়ার আগে এদের আইএস বানানো যাবে না। 52, 55, 58 যখন সুগার, ইউরিক অ্যাসিড সমস্ত রোগাক্রান্ত হয়ে যাবে, তখন বলবে হ্যাঁ এখন আপনাকে আইএস করা হলো। কি পারফরমেন্সটা দেবে? এবং বহিরাজ্যে, বিভিন্ন রাজ্যে যদি ইয়াং সিভিল সার্ভিসরা, তাদের রাজ্যের ক্যাডারের সিভিল সার্ভিসরা যদি তাড়াতাড়ি আইএস অফিসার হতে পারে, এই রাজ্যে কেন সেটা হচ্ছে না? এবং তাদের বাদ দিয়ে আঙ্গু পাঙ্গুদের, আমি আঙ্গু পাঙ্গুই বলবো, কেন দেওয়া হচ্ছে আমি জানি না, আমি কাউকে অসম্মান করছি না। এরা ভয় পাচ্ছে না, আর বলছে আমার তো চাকরি শেষ, আমি এক্সটেনশনে আছি, রিঅ্যাপয়েন্টমেন্টে আছি, সরকার যদি আমার বিরুদ্ধে অ্যাকশনও নেই, নো প্রবলেম, তো থিক স্কিন হয়ে গেছে, এরা কাজ করবে না। আই এম টেলিং, আমি কোনো ব্যক্তি বিশেষ সম্পর্কে বলছি না, অভিজ্ঞতার কথা বলছি। এটা কি মাননীয় মন্ত্রী মহোদয়গণ জানেন না? রাজ্যের মানুষ জানেন না এটা? এবং সেই রিঅ্যাপয়েন্টমেন্টে
আই এম টেলিং, সেই রিঅ্যাপয়েন্টমেন্টে রোস্টার মানা হচ্ছে না। আমি টিসিএস রিক্রুটমেন্ট যখন করব, আমি তখন রিজার্ভেশন পলিসিটা ফলো করছি, যে 31% কাদের পক্ষে যাবে? এসটিদের পক্ষে। এসসিদের 17% ওনারা পাবে, এবং বাকি ইউআর ক্যাটাগরির পাবে। কিন্তু এই রিঅ্যাপয়েন্টমেন্টে আই ক্যান টেল ইউ, এত আইএসদের রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এসটিদের একটা লোকের রিঅ্যাপয়েন্টমেন্ট আছে কিনা আই ডোন্ট। যদি থেকে থাকে এসসি এসটি, রোস্টার মানেই তো এসসি এসটি আসবে সেখানে, এদের রোস্টার মানা হচ্ছে না। প্লিজ কাম আউট উইথ দিস তথ্য। এবং কেন? আর এইভাবে যদি রিঅ্যাপয়েন্টমেন্ট হতে থাকে, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাই অন্ধকার, প্রেজেন্ট জেনারেশনের ভবিষ্যৎটাই অন্ধকার। এটা আমি বলছি, এই যে টিআরপিসির কথা বললাম, এটি কিন্তু জেআরবিটি, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড আছে ত্রিপুরা, এইটাতেও কিন্তু এটা ফলো হচ্ছে না। প্লিজ সি দিস ম্যাটার। আজকে ত্রিপুরায় 1700 নেট স্লেট পিএইচডি করা বেকার যুবক যুবতী আছে। আর যদি মহারাষ্ট্র গুজরাটের থেকে সমস্ত প্রফেসর টিচিং স্টাফ যদি চলে আসে, আমার এই 1700 পিএইচডি স্লেট নেট করা এই মেধাবী ছাত্রছাত্রীরা যাবে কোথায়? আই ওয়ান্ট দি আনসার ফ্রম দি গভর্নমেন্ট। আর একটা শেষের দিকে যাচ্ছে, যেটা রাজ্যের যুবক যুবতীদের জন্য ক্ষতি হচ্ছে। আই ওয়ান্ট টু টেল, যে আগে যখন সরকার বিভিন্ন দপ্তরে চাকরি নিত, ওয়ান রিকোয়ারমেন্ট ওয়াজ যে এই লোকটা যে চাকরির জন্য যে লোকটা অ্যাপ্লাই করছে, ইজ দিস ম্যান অর এই ছেলে বা মেয়ে সে ত্রিপুরার কিনা। আমাদের এখানে কি হয়? পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্ট